জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন প্রাণীর বৈচিত্র্য ও কৌণিক নকশা। এক্ষেত্রে প্রধান শব্দাবলী প্রাণীর বৈচিত্র্য, শ্রেণীবিন্যাস, ট্যাক্সন প্রজাতি, প্রতিসম, হিমোসিল, নিউরোসাইট, শিখাকোষ, মেন্টল, নেফ্রিডিয়া, ট্যাগমাটা, টিউনিক, মায়োটোম, এন্ডোস্টাইল, এন্ডোথার্মিক, ডায়াফ্রাম, পিনা, নটোকর্ডাটা, কার্ডাটা, ভার্টিব্রাটা। জীববিজ্ঞানীরা এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 1 লক্ষেরও বেশি প্রাণী শনাক্ত করেছেন। এ সকল প্রজাতির নানা কারণে ভিন্নতা দেখা যায়। ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়নের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণীবিন্যাস করেছেন। এ অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করা হবে। এই অধ্যায়ে পাঠগুলো পড়ে শিক্ষার্থীরা যা যা শিখবে: প্রাণী জগতের ভিন্নতার ব্যাখ্যা, প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ও নীতি, প্রাণীকে শ্রেণী ও বিন্যস্ত করার প্রয়োজনীয়তা, নন কটারা প্রাণীর প্রধানত পর্ব ও পর্যন্ত বিন্যস্ত করা, কটারা প্রাণীতে শ্রেণী পর্যন্ত বিন্যস্ত করা, ব্যবহারিক বিভিন্ন প্রাণী শনাক্ত ও চিত্র অঙ্কন, পাঠ পরিকল্পনা। প্রাণী জগতের ভিন্নতা, শ্রেণীবিন্যাস, ভিত্তি, নীতি ও প্রয়োজনীয়তা, নন কর্ডাটা পর্বশ্রেণী বিন্যাস, কর্ডাটা পর্বত শ্রেণীবিন্যাস, ব্যবহারিক, নন কর্ডাটা বিভিন্ন পর্বের যে কোনো 5টি ও ভার্টিব্রাটা বিভিন্ন শ্রেণীর যে কোনো 5টি নমুনা প্রাণী পর্যবেক্ষণ। প্রাণীর ভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যেসব জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক ভিন্নতা দেখা যায় সেটিই হচ্ছে প্রাণীর ভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান সহ আরও অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য সুস্পষ্ট। প্রত্যেক প্রাণীর নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে অন্য প্রাণী থেকে ভিন্ন। পৃথিবীর বিচিত্র পরিবেশে দৃশ্যমান ও অদৃশ্যমান অসংখ্য প্রাণীর বিচরণ রয়েছে। কেউ দল বেঁধে অবতল সমুদ্রে, মাঝ সমুদ্রে বা সমুদ্র পৃষ্ঠে সাঁতার কেটে চলেছে, কেউ দ্রুত, কেউ বা মন্থর লয়ে সমুদ্রের ওপর হেঁটে বেড়াচ্ছে। কোনো প্রাণী হয়তো গাছের ডাল দোলা খাচ্ছে, আবার ঝাঁকে ঝাঁকে পরিযায়ী হয়ে যাচ্ছে। আবার কেউ এতটাই ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদের দেখাই যায় না। এদের কেউ তৃণভোজী, অন্যরা মাংসাশী বা সর্বভোজী কিংবা পরজীবী। আমেরিকান বিজ্ঞানী, প্রকৃতিবিদ, লেখক ও শিক্ষক এডওয়ার্ড অসবর্ন উইলসকে বৈচিত্র্যের জনক, ফাদার অফ ডাইভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জীববৈচিত্র্যের জনক এডওয়ার্ড অসবর্ন উইলসন। জীববৈচিত্র্য 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি। বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন কোনো নির্দিষ্ট প্রজাতি, সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্যকে জিনগত বৈচিত্র্য বলে। এর ফলে উত্তরাধিকার প্রক্রিয়ায় জেনেটিক উৎপাদনের পুনর্মিলন ঘটে। স্থান কালভেদে এর পরিবর্তনও হতে পারে। ফলে উত্তরাধিকার প্রক্রিয়ায় জেনেটিক উৎপাদনের পুনর্মিলন ঘটে। জিনগত বৈচিত্র্য শুধু একটি গোষ্ঠীর মধ্যে পৃথক জিনগত বৈচিত্র্য নয়, বরং জীবগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্যের অন্তর্ভুক্ত হয়। এ সকল পার্থক্য প্রায় থেকেই স্থানীয় অবস্থা অভিযোজনের সাথে সম্পর্কযুক্ত থাকে। জিনগত বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে যৌন প্রজনন গুরুত্বপূর্ণ, কারণ এটি পিতামাতা জিনগুলোকে একত্রিত করে অন্য সন্তানের জন্ম দেয়। গ্যামেট সৃষ্টির পর মিওসিস সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে পরিব্যাপ্তি ও জিনের প্রবাহের কারণে জিনগত বৈচিত্র্য ঘটে থাকে। জিনগত বৈচিত্র্যের গুরুত্ব। জিনগত বৈচিত্র্যের বিভিন্ন গুরুত্ব রয়েছে। 1. জীবের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের জন্য জন্ম দেয় এবং মানসিক চাপ, রোগ, প্রতিকূল পরিবেশ অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়। প্রাকৃতিক বা মানুষের হস্তক্ষেপের কারণে পরিবেশের পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতম বেঁচে থাকার দিকে পরিচালিত করে। তাই জিনগত বৈচিত্র্যের কারণে যে জাতগুলো সংবেদনশীল সেগুলো মারা যায় এবং যারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে তারা বেঁচে থাকে। একটি সুস্থত জীবগোষ্ঠীর যত কীটপতঙ্গ, রোগ বা অন্যান্য বিরূপ অবস্থা মোকাবেলা প্রতিরোধী করতে পারে এসব গুরুত্বপূর্ণ জিন বহন করে। একটি নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্য জিনগত সংস্থানে পরস্পর থেকে ভিন্ন। তাই একই প্রজাতির আম, আপেল, ধান, গম, ভুট্টা, যব ইত্যাদিতেও বিভিন্ন জাত রয়েছে। প্রজাতিতে এ ধরনের অনেক উদাহরণ রয়েছে, যেমন বার্চেলের জেব্রায় জিনগত বৈচিত্র্যের প্রভাবে শরীরে দাগ পরিবর্তন ঘটে।
বিভিন্ন জাত থাকায় নিশ্চিত হওয়া যায় যে দুর্যোগকালে অন্তত কিছু প্রাণী ও উদ্ভিদ প্রজাতির জনসংখ্যার প্রতিকূল পরিবেশতে কারণগুলো একসাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে। কম বৈচিত্র্যগত বৈচিত্র্য হলো একটি জৈব ও অজৈব চাপ, যেমন রোগ ও খরার প্রতি সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে এবং দীর্ঘমেয়াদী বিলুপ্তির ঝুঁকির সম্মুখীন করতে পারে। জিনগত বৈচিত্র্য, জিনগত বৈষম্য জেনেটিক ভেরিয়েশন থেকে সৃষ্টি হয়। জিনগত বৈষম্য প্রত্যেক প্রজাতির জন্য অপরিহার্য, কারণ এর ফলে বিভিন্ন পরিবেশগত অবস্থায় খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পায়। এভাবে জিনগত বৈষম্য প্রজাতি অভিযোজনক্ষম বেঁচে থাকতে ও পরিবর্তনে সাহায্য করে। প্রজাতিগত বৈচিত্র্য একটি বাস্তুতন্ত্রের উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা, আপেক্ষিক বণ্টন ও প্রাচুর্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। বৈচিত্র্য সবচেয়ে বেশি হয় যখন উপস্থিত সমস্ত প্রজাতির প্রাচুর্য নির্দিষ্ট অঞ্চলে সমভাবে প্রচুর পরিমাণে থাকে। দু ধরনের উপাদান নিয়ে প্রজাতির বৈশিষ্ট্য গঠিত: 1. প্রজাতি বৃদ্ধি, 2. প্রজাতি সমতা। প্রজাতি বৃদ্ধি একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যায় উপস্থিতিকে প্রজাতির সমৃদ্ধি বলে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পরিবেশের বিপুল সংখ্যক প্রজাতির জন্য বেশি অনুকূল হওয়ায় প্রজাতি সমৃদ্ধ রয়েছে বেশি। প্রজাতির সমতা নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যতাকে প্রজাতির সমতা বলে। কোনো প্রজাতি সদস্যের সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থিতিশীল থাকে, ওই উচ্চ সমতার রয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে সদস্যের সংখ্যা প্রজাতি অস্থিতিশীল হলে প্রজাতি জনগোষ্ঠী কম সমতা রয়েছে বলে বলা হয়। প্রজাতির বৈচিত্র্য বিভিন্ন ভৌগোলিক স্থানে বিভিন্ন হয়ে থাকে। মেরুর দিক দিয়ে যাওয়ার সাথে সাথে ক্রান্তীয় অঞ্চলে সমৃদ্ধ প্রজাতি বৈচিত্র্য বেশি হয় এবং মেরু অঞ্চলে পোলের দিকে কমে যায়। সবচেয়ে বেশি প্রজাতি সমৃদ্ধ পরিবেশ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় বাড়িবন, রেইন ফরেস্ট, প্রবাল প্রাচীর, কোরাল রিফ, সমুদ্র তলদেশ অঞ্চল, সি বটম। ক্রমবর্ধমান অন্বেষণ এলাকার সঙ্গে প্রজাতি সমৃদ্ধ বেড়ে যাচ্ছে। প্রজাতিগত বৈচিত্র্যের গুরুত্ব প্রজাতিতে বিভিন্ন বৈচিত্র্যের গুরুত্ব রয়েছে। প্রজাতি সমৃদ্ধি এবং উৎপাদনশীলতা একটি বাস্তুতন্ত্রকে টেকসই ও স্থিতিশীল গড়ে তোলে। বাস্তুতন্ত্রের বৈচিত্র্যময়তার কারণে খরা বা ঝড় তুফান প্রভৃতি পরিবেশে চাপ সহ্য করার ক্ষমতা আরও বেশি। প্রজাতি সমৃদ্ধ সম্প্রদায়গুলো প্রত্যেক প্রজাতির প্রয়োজন অনুযায়ী লভ্য সম্পদের অংশ ব্যবহার করে প্রজাতি থাকে। যেমন ছোট শিকড়যুক্ত গাছ অগভীর মাঠে থাকে এবং গভীর শিকড়যুক্ত গভীর পানি থেকে ও খনিজ লবণ শোষণ করতে পারে। সমৃদ্ধ বৈচিত্র্য মানব জাতির অস্তিত্ব টিকে থাকার জন্য প্রয়োজনীয়। সুস্থ জীবন বৈচিত্র্য, পুষ্টি সংরক্ষণ, পুনর্ব্যবহার, মাটি গঠন ও ক্ষয় থেকে সুরক্ষা, ক্ষতিকর গ্যাস শোষণ, জলবায়ু স্থিতিশীলতার মধ্যে অসংখ্য সুবিধা রয়েছে। মানুষের প্রকৃতি থেকে প্রচুর পণ্য যেমন ফলমূল, শস্য, মাংস, কাঠ, তন্তু, রঞ্জক, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ঔষধ ইত্যাদি পায়। অ্যামাজন বন সালোক শোষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের মোট অক্সিজেনের 20% উৎপাদন করে বলে ধারণা করা হয়। পরাগায়ন সহজীবী, সিম্বায়োটিক সম্পর্ক, পচনশীল খাদ্য শৃঙ্খল, নাইট্রোজেন চক্র, মাটির উর্বরতা, কেঁচো অবদান সহ অসংখ্য কর্মকাণ্ডে বিভিন্ন প্রজাতি অনন্য ভূমিকা পালন করে। এ সকল ছাড়াও বিনোদন, পর্যটন, শিক্ষা ও গবেষণা অন্যান্য ভূমিকাও রয়েছে। প্রজাতিগত বৈচিত্র্য হ্রাসের কারণ প্রধানত মানুষের অবিবেচক কার্যকলাপের কারণে প্রজাতির বৈচিত্র্য কমে যাচ্ছে। বৈচিত্র্য হ্রাসের প্রধান 4টি কারণ রয়েছে যা দ্য ইভল কোয়ার্টেন নামে পরিচিত। এগুলো হচ্ছে বহি প্রজাতি, এলিয়েন প্রজাতির অনুপ্রবেশ, বসতি সংকোচন, দূষণ ও খণ্ডায়ন, অতি আহরণ ও সহবিলুপ্তি, কো-এক্সটিংশনস। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোসিস্টেম ডাইভার্সিটি। পৃথিবীর বাস্তুতন্ত্রের বৈচিত্র্য হচ্ছে পৃথিবীর বৈচিত্র্যের তৃতীয় স্তর। এটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এর মধ্যে বাসস্থানের ধরন, গোষ্ঠী ও বিভিন্ন পরিবেশগত প্রক্রিয়ার বৈচিত্র্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যেক বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির সদস্যের মধ্যে অনেক ধরনের মিথস্ক্রিয়া ঘটে। কোনো প্রজাতি বিলুপ্তি ঘটে ফলে বাস্তুতন্ত্রের অন্যান্য প্রজাতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন ম্যারিয়ানা উড়ন্ত শিয়াল, ম্যারিয়ানা ফ্লাইং ফক্স, টেরাপাস ম্যারিয়ানাস নামে পরিচিত এক বড় আকারের বাদুড় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে
পরাগায়ন হিসেবে ও বীজ ছড়িয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে সহায়ক ছিল। কিন্তু একসময় দ্বীপপুঞ্জে এ সকল বাদুড় বিলাসী খাবার হিসেবে শিকার করা শুরু হলে সংরক্ষণ বিজ্ঞানের আশঙ্কা থাকেন যে উড়ন্ত শেয়াল বিলুপ্তির দ্বীপপুঞ্জে স্থানীয় উদ্ভিদেরও ক্ষতি হবে, কারণ এতে গাছের 4/5 প্রজাতি পরাগায়ন বীজ ছড়িয়ে দেওয়ার জন্য উড়ন্ত শেয়ালের উপরই নির্ভর করে। জীবতান্ত্রিক বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য উভয়ই অন্তর্ভুক্ত। তুন্দ্রা, তৃণভূমি, মরুভূমি, বনভূমি সামুদ্রিক বাস্তুতন্ত্রের পৃথক ভৌগোলিক অবস্থানের কারণে বৈচিত্র্যময়। বেশি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের জীবের মধ্যেও বেশি খাদ্যচক্র গড়ে ওঠে। অনেক জীবে রয়েছে যা শক্তি ধারণ করে এবং অন্যান্য প্রজাতি জীব অপুষ্টিগুলোকে অজৈব আকারে পুনর্ব্যবহার করে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের গুরুত্ব। বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় ও প্রাকৃতিক পদ্ধতি স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে প্রকৃতি ও মানব সমাজ উভয় উপকৃত হয়। এগুলো হচ্ছে বিভিন্ন বাস্তুতন্ত্রের পুষ্টিচক্র ও প্রয়োজনীয় পরিবেশগত ক্রিয়াগুলো বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রজাতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ায়, জটিল খাদ্য শৃঙ্খল ও সহজীবিতা সম্পন্ন সম্পর্ক তৈরি করে, প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য সমর্থন করে যা অভিযোজন ও বিবর্তনিক প্রক্রিয়ার জন্য উপকারী, বিশুদ্ধ বাতাস, পানি, পরাগায়ন, আবহাওয়া নিয়ন্ত্রণ ও বিনোদনমূলক সুযোগের মতো প্রয়োজনীয় বাস্তুতান্ত্রিক পরিষেবা সরবরাহ করে সরাসরি মানব কল্যাণে অবদান রাখে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বাস্তুতন্ত্রের বৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। বিভিন্ন বাস্তুতন্ত্র পর্যটন, কৃষি, মৎস্য ও বৃহৎ সম্পদের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা দান করে। শ্রেণী বিন্যাসের ভিত্তি। প্রত্যেক প্রাণীরই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এসব বৈশিষ্ট্য আকার, গঠন, দৈহিক প্রতিসাম্য, দেহের খণ্ডায়ন, দেহের গহ্বর, লিঙ্গ, জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয়। শ্রেণী বিন্যাসের প্রয়োজনে জীবদেহের এ সকল বৈশিষ্ট্য প্রাধান্য দেওয়া হয়। শ্রেণী বিন্যাসের প্রধান ভিত্তিগুলি হল দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ, ভ্রূণের স্তর, প্রতিসাম্য, খণ্ডায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সিলোম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নটকট ও পৌষ্টিক নালী। নিচে প্রাণী শ্রেণীবিন্যাসের প্রথম কয়েকটি ভিত্তি সম্বন্ধে আলোচনা করা হলো। দেহের আকার। আণুবীক্ষণিক প্রাণী। যে সকল প্রাণী এত ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যেমন মাছের ফুলকার প্রোটিস্টা জীবাণু, ট্রিকোডিনা অ্যানাবাসি। বৃহত্তর প্রাণী, ম্যাক্রো অ্যানিমাল। এ সকল প্রাণী আকারে বড় ও খালি চোখে ভালোভাবে দেখা যায়, যেমন ক্যাভিয়া পরসেলাস। সংগঠন মাত্রা। প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার ভিত্তি করে প্রাণীজগৎকে 4 ধরনের প্রাণী গোষ্ঠীতে ভাগ করা যায়। কাজের জন্য বিশেষায়িত যে ধরনের কোষ মাত্রা গঠন করে, এক্ষেত্রে এক ধরনের শ্রম বিভাজন দেখা যায়, যেমন কিছু কোষ জনন, অন্য কোষ পুষ্টি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে। পরিফেরা শ্রেণী পর্বভুক্ত প্রাণী এ ধরনের গঠন সম্বলিত সদস্য। কোষ টিস্যু গঠন মাত্রার গঠন সাদৃশ্য কোষগুলোর জন্য একটি অভিন্ন কাজসম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তর ও গোষ্ঠীবদ্ধ বিন্যাসের জন্য টিস্যু নির্মাণ করে। সে ধরনের গঠনকে কোষ টিস্যু মাত্রা গঠন বলে। নিডারিয়া পর্বভুক্ত প্রাণীতে এ ধরনের গঠন মাত্রা দেখা যায়। টিস্যু অঙ্গমাত্রার গঠন। স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য যখন একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গের সমাহার ঘটে, তখন সেই গঠনকে টিস্যু অঙ্গমাত্রা গঠন বলে। প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী দেহে এ গঠন মাত্রা সর্বপ্রথম আবির্ভূত হয়েছে। এক্ষেত্রে চক্ষুবিন্দু, প্রোবসিস, জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গ মাত্রার গঠনের উদাহরণ। অঙ্গতন্ত্র মাত্রার গঠন। উচ্চতর প্রাণীগোষ্ঠীতে এ ধরনের গঠন দেখা যায়। এক্ষেত্রে অঙ্গগুলো একত্রে কিছু কাজ সম্পাদনের জন্য অঙ্গতন্ত্র সৃষ্টির মাধ্যমে দেহেরকে সর্বোচ্চ মাত্রার গঠনে উন্নত করেছে। তন্ত্র সিস্টেম যেমন শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, পরিপাক প্রভৃতি মৌলিক কাজের সঙ্গে জড়িত থাকে।
অধিকাংশ পরোফাইলে এ ধরনের সংগঠন দেখা যায়। এই সংগঠনের সর্বপ্রথম আবির্ভূত হয়েছে নিমার্টিয়ান নামক এক সামুদ্রিক শ্রেণী গোষ্ঠীতে। জীব পদ্ধতি পদ্ধতির ভিত্তি করে প্রাণীকুল নিম্নোক্তভাবে ভাগ করা যায়। মুক্ত প্রাণী, এ সকল প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং এরা পরস্পরের সহযোগিতা ও সহচর্যে বাস করে না, যেমন কবুতর। কলুম্বা লিভিয়া, পরজীবী প্রাণী, এ সকল প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, যেমন যকৃত কৃমি। ফাসিয়ালা হ্যাপাটিকা। মিথজীবী প্রাণী, দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর পারস্পরিক সহযোগিতা ও সহচর্যের ফলে উভয়ই উপকৃত হলে এদের মিথজীবী প্রাণী বলে। উদাহরণ: ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা ও জুকোলেরা শৈবাল। সহজীবী প্রাণী, কমেন্সাল, যখন দুটি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে এবং কেউ কারো থেকে উপকৃত না হওয়ার বা ক্ষতিগ্রস্ত হয় না, তখন দুটিকে সহজীবী প্রাণী বলে। যেমন রেমোসা নামক চোষক মাছ হাঙ্গর বা অন্য কোনো মাছের দেশে সংযুক্ত থাকে সহজীবিতা প্রদর্শন করে। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ যেই প্রক্রিয়ায় জননকারী প্রাণীর কোষ এককোষী জাইগোট মিওসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভক্তি হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। ক্লিভেজের ফলে সৃষ্ট কোষগুলো ব্লাস্টোমিয়ার নামে পরিচিত। ব্লাস্টোমিয়ার দিয়ে সৃষ্ট প্রথম বহুকোষী নিরেট ভ্রূণীয় দশার নাম মরুলা। এটি ক্রমশ ফাঁপা ব্লাস্টুলায় পরিণত হয়ে ক্লিভেজের সমাপ্তি ঘটে। ডিমের কুসুম পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা ব্লাস্টিক বা আংশিক মেরোব্লাস্টিক হতে পারে। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্ত কুসুম থাকে তাকে ভেজিটাল পোল এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমেল পোল বলে। ভ্রূণীয় কোষ ভবিষ্যৎ পরিস্ফোটনের ভিত্তিতে বিভিন্ন ক্লিভেজ দু ধরনের। বিভাজন তলভিত্তি করে ক্লিভেজ তিন ধরনের: ওরিও ক্লিভেজ, রেডিয়াল ক্লিভেজ। এ ধরনের ক্লিভেজ বিভাজন তলগুলো জাইগোট সবসময় সুষম ও অরীয়ভাবে ভাগ করে। এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো সুষম আকৃতি ও অরীয়ভাবে সাজানো হয়। উদাহরণ: আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্লিভেজ, অর্থাৎ আর্থ্রোপোডা কীট জাতীয় প্রাণীদের অরীয়তল অরীয়ভাবে ক্লিভেজ ঘটে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, এ ধরনের ক্লিভেজ দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজ ঘটে, কিন্তু তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয়। এর ফলে চারটি করে দুটি সারি কোষ সৃষ্টি হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, যেমন কর্ডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ। সর্পিলা ক্লিভেজ, এ ধরনের ক্লিভেজ দ্বিতীয় বিভাজন পর্যায়ের অরীয় ক্লিভেজ ঘটে এবং তৃতীয় বিভাজন হতে চক্রাকারে ঘূর্ণনের ফলে অ্যানিমেল প্লোর ব্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল মেরু ও ব্লাস্টোমিয়ারের সাথে স্থান বিনিময় করে। সর্পিলাকালে ঘটে যাওয়া এই ক্লিভেজকে সর্পিল ক্লিভেজ বলে। উদাহরণ: অ্যানেলিডা ও মোলাস্কা পর্বের ক্লিভেজ। খ. ভ্রূণীয় বিকাশ, এমব্রিওটিক ডেভেলপমেন্ট। ক্লিভেজ ও এর ভিত্তিতে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর ভ্রূণের দু ধরনের বিকাশ সম্পন্ন হয়, যেমন প্রোটোস্টোমিয়ার। যেসব প্রাণীর সর্পিলাকার ও নির্ধারিত ধরনের ক্লিভেজ হয়, এদের ভ্রূণীয় ব্লাস্টোপোর পরে পরিণত অবস্থায় মুখছিদ্রে রূপান্তরিত হয়। এসব প্রাণীগোষ্ঠীতে এ ধরনের ভ্রূণীয় বিকাশ দেখা যায়, সেগুলো প্রোটোস্টোমিয়া নামে পরিচিত। উদাহরণ: অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা পর্বের প্রাণীর প্রোটোস্টোমিয়ার অন্তর্ভুক্ত। ডিউটারোস্টোমিয়া, এ সকল প্রাণীর ক্লিভেজ অরীয় ও অনির্ধারিত, ফলে ভ্রূণীয় ব্লাস্টোপোর পরিণত প্রাণীতে বায়ুছিদ্রে রূপান্তরিত হয়। উদাহরণ: একাইনোডার্মাটা ও কার্ডাটা, প্রধানত ডিটারিওস্টোম পর্বের। 6. ভ্রূণীয় স্তর, জার্ম লেয়ার্স। যে সকল প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলো জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে। এগুলো সুসজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা এবং পরে ফাঁপা ব্লাস্টুলা দশা অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্টুলায় পরিণত হয়। প্রাণীর প্রাথমিক শ্রেণী বিন্যাসে ভ্রূণস্তরের বিশেষ ভূমিকা পালন করে। ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীদের দুভাগে ভাগ করা হয়ে থাকে: দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী
যে সকল প্রাণীর ভ্রূণের গ্রাস্টুলা পর্যায়ে কোষগুলো অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে সেগুলো দ্বিস্তরী প্রাণী বলে। স্তর দুটির মাঝে আঠালো জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া ও নিডারিয়া পর্বের প্রাণী দ্বিস্তরী, যেমন হাইড্রা। তিন স্তরী বা ত্রিভুনীয় স্তরী প্রাণী ট্রাইপ্রোব্লাস্টিক অ্যানিমাল। যে সকল প্রাণীর ভ্রূণে গ্যাস্টুলা পর্যায়ের কোষগুলো তিনটি কোষীয় স্তরে বিন্যস্ত থাকে সেগুলো ত্রিস্তরী প্রাণী বলে। তিনটি স্তরের মধ্যে বাইরের স্তরটি অ্যাক্টোডার্ম এবং মাঝের স্তরটি মেসোডার্ম এবং ভেতরের স্তরটি অ্যান্ডোডার্ম বলে। প্লাটিহেলমিনথেস ফিতাকৃমি ট্যানিওসলাম থেকে শুরু করে কডাটাম হোমোসেপিয়েন্স পর্যন্ত সকল প্রাণী ত্রিস্তরী। এই স্তরগুলো থেকে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয়। বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টিয়ান পান্ডের 1817 সালে মুরগির ভ্রূণের পর্যবেক্ষণের সময় প্রাণীর তিনটি ভ্রূণীয় স্তর আবিষ্কার করেন। তুলনীয় বৈশিষ্ট্য দ্বিস্তর ও ত্রিস্তর। ভ্রূণীয় কোষস্তর। দেহের কোষগুলো অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত। দেহের কোষগুলো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম তিনটি স্তরে বিন্যস্ত। অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে, মেসোগ্লিয়া থাকে না। কোষগুলো টিস্যু ও অঙ্গ গঠন করতে পারে না, কোষগুলো টিস্যু ও অঙ্গ গঠন করে। নেমাটোসিস উপস্থিত, নেমাটোসিস অনুপস্থিত। পলিপোমেডুলা দশা, উভয় দশা একটি দশা থাকে অনুপস্থিত। দেহ গহ্বর, গ্ল্যাস্টুলা গহ্বর বা সিলেন্টেরন ও সিলম। প্রতিসাম্য সিমেট্রি। প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্য রেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার বিশিষ্ট অংশের অবস্থাকে বোঝায়। যে সকল প্রাণীর দেহ কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সে সকল প্রাণীকে প্রতিসম প্রাণী সিমেট্রিক্যাল অ্যানিমাল বলে। যে সকল প্রাণীর দেহ এমন বিভাজন সম্ভব হয় না সেগুলোকে অপ্রতিসম বলে অভিহিত করা হয়। প্রাণীর দেহের নিচে বর্ণিত বিভিন্ন ধরনের অপ্রতিসম দেখা যায়। গোলীয় অপ্রতিসম। গোলীয় অপ্রতিসমকে যেভাবে কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তল বরাবর সমান দুটি অংশে ভাগ করা যায় তেমনইভাবে দেহেরকে যদি ভাগ করা যায় তবে তখন গোলীয় প্রতিসাম্য বলে। এক্ষেত্রে ভোবক্স, গ্লবটর, এছাড়াও রেডিওলারিয়া, উদাহরণ এসকারফেরা ট্র্যাপান্টা ও হ্যালিওজোয়া, উদাহরণ গাইনোস্যাফেরোঅ্যালবাইডা। গোলীয় প্রতিসাম্যের পর হলো অরীয় প্রতিসাম্য। কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুই এর অতি বেশি অর্ধাংশে ভাগ করা যায় তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। হাইড্রা, জেলিফিশ, অ্যাউরেলিয়া, সি অ্যামিন, ম্যাট্রিডিয়াম ও সম্পর্কিত গোষ্ঠীভুক্ত প্রাণী যাদের অনুলম্ব অক্ষে এক প্রান্তে মুখ অবস্থিত সে সকল প্রাণীতে অরীয় প্রতিসাম্য দেখা যায়। দ্বিঅরীয় প্রতিসাম্য। কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা দুজোড়া হওয়ার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তলে পরস্পর সমকোণে অতিক্রম করতে পারে তবে ওই প্রাণীর চারটি সদৃশ অংশে বিভক্ত করা যায় তখন এই প্রতিসাম্য হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। ন্যাটোফোরা, টিনোফোরা পর্বের প্রাণীর দেহ যেমন সেলেওপ্লানা মৌলিকভাবে অরীয় প্রতিসাম্য হলেও দুটি কোষিকা থাকায় এগুলো দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী। দ্বিঅরীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বাম পাশে অর্থাৎ স্যাজিক্যাল তল দুটি তল অংশ ভাগ করা যায় তখন তাকে দ্বিঅরীয় প্রতিসাম্য বলে। প্রজাতি পিয়েরিস, ব্রাসি এবং ব্যাং, ম্যানেভেরি অ্যাসমাতি প্রভৃতি। অপ্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহ অক্ষ বা দেহতল বরাবর ছেদ করলে একবারও দুটি সদৃশ অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে। উদাহরণ স্পঞ্জ, ক্লিনা স্যালাটা, আপেল শামুক, পিলোগ্লোবোসা ইত্যাদি। খণ্ডায়ন। উদ্ভিদ দেহের অ্যাক্টোডার্ম ও মেসোডার্ম উদ্ভূত সদৃশ একাধিক খণ্ডের রৈখিক ও অনুদৈর্ঘিক পুনরাবৃত্তির ফলে খণ্ডায়ন ও মেসোমেরিজম বলে। এমন উদ্ভিদ প্রাণী দেহের প্রত্যেক অংশকে খণ্ডায়ন, সোমাটিক ম্যাটামিয়ার বলা হয়। অ্যানেলিডা পর্বের প্রাণীদেহে প্রথম প্রকৃত খণ্ডায়ন দেখা যায়। বিভিন্ন ধরনের খণ্ডায়ন বিশিষ্ট প্রাণী দেখা যায় যেমন সমখণ্ডায়ন, হোমোনোমাস ম্যাটামিয়ার। এ ধরনের দেহখণ্ড বিশিষ্ট প্রাণী সমখণ্ডায়ন বলা হয়। অ্যানেলিডা পর্বের প্রাণীদের যেমন ক্যাচো দেহের সমরূপ খণ্ডায়ন দেখা যায়। এর পর্বের প্রাণীদের খণ্ডায়ন বাহ্যিক ও অভ্যন্তরীণ।
অসম খণ্ডায়ন, বিভিন্ন বা অসম দেহ বিশিষ্ট প্রাণীকে অসম খণ্ডায়ন বিশিষ্ট বলে। আর্থ্রোপোডা ও কার্ডাটা প্রাণী এ ধরনের খণ্ডায়ন দেখা যায়। এ সকল প্রাণীর খণ্ডায়ন কেবলমাত্র বাহ্যিক। যে ধরনের প্রাণীতে কোনো খণ্ডায়ন নেই তারা অখণ্ডায়িত প্রাণী বলে, যেমন সমুদ্র তারা, ঝিনুক ইত্যাদি। অঞ্চলায়ন বা ট্যাগমেন্টেশন, উন্নত অখণ্ড প্রাণীর দেহের কিছু খণ্ড একত্রে মিলে বা একত্রে মিশে বিশেষ প্রয়োজন মেটাতে নির্দিষ্ট কার্যকারী অঞ্চল গঠন করে। প্রতিটি অঞ্চলকে ট্যাগমা, বহুবচনে ট্যাগমাটা বলে। দেহকে এরূপ অঞ্চলে বিভক্তিকরণকে বলে ট্যাগমাটেশন বা অঞ্চলায়ন। যে বিবর্তনিক প্রক্রিয়ায় প্রাণীদেহে অঞ্চলায়ন সম্পন্ন হয় তাকে ট্যাগমোসিস বলে। আর্থ্রোপোডা পর্বের শ্রেণীর প্রাণীর মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ট্যাগমেন্টেশন দেখা যায়, যেমন ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের ঘাস ফড়িং, আরশোলা, মৌমাছি ইত্যাদি। দেহে মস্তক, বক্ষ, উদর তেমন 3টি ট্যাগমেটা বিভক্ত। ক্রুটেশিয়া প্রাণীদের চিংড়ি ও মাকড়সাতে প্রাণীদের খণ্ডায়নের মিলনকে একত্রে প্রোসোমা ও এপিসোথোসোমা নামক 2টি ট্যাগমেটায় ভাগ গঠন করে। উপাঙ্গ, প্রাণী দেহের সঙ্গে সংযুক্ত যে সকল বাহ্যিক ও নরমক্ষম অঙ্গ প্রাণীর খাদ্য গ্রহণ, চলন, সংবেদন ইত্যাদি কাজের সঙ্গে জড়িত থাকে সেগুলোকে উপাঙ্গ বলে। প্রাণীদেহের বিভিন্ন ধরনের উপাঙ্গ থাকে যা শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, যেমন আর্থ্রোপোডাতে অ্যান্টেনা ও স্টাইল, মলাস্কাতে পোডিয়া, মাছে পাখনা, পতঙ্গ ও পাখিতে ডানা ও উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে পদ ইত্যাদি। প্রান্তিকতা, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর দেহে যে সমস্ত মুখ থাকে তাকে মাথা ও তার বিপরীত প্রান্তকে পায়ু বা লেজে বলা যায়। এরকমভাবে যে কোনো প্রাণীর দেহের দুপ্রান্তে গঠনের ভিন্নতায় প্রান্তিকতা নামে পরিচিত। সাধারণত প্রাণীদেহে প্রান্তিকতা 5 ধরনের, যথা সম্মুখ প্রান্ত, দেহর যে প্রান্তে মাথা থাকে; পশ্চাৎ প্রান্ত, মাথার বিপরীত দিকে থাকে; পৃষ্ঠীয় প্রান্ত, দেহের ওপরের পৃষ্ঠের তল এবং অঙ্কীয় প্রান্ত, দেহের নিচের দিকের তল; পার্শ্বীয় প্রান্ত, দেহের দুপাশের তল। এগুলোই প্রান্তিকতা। তল, প্লেইনস। প্রতিসম প্রাণীর দৈহিক তল শ্রেণীকরণের উপর ভিত্তি। এই অঞ্চল বরাবর দেহকে ডান ও বাম বা অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ বা সম্মুখ ও পশ্চাৎ অঞ্চল বরাবর দুভাগে ভাগ করা যায়, তাকে তল বলে। প্রাণীদেহে সাধারণত 3 ধরনের তল দেখা যায়: মধ্যরেখীয় তল, মেডিয়ান ও সেগমেন্টাল প্লেন। যে সকল তল দিয়ে কেন্দ্রীয়, পৃষ্ঠীয় ও অঙ্কীয় অক্ষ বরাবর দেহকে পার্শ্বীয়ভাবে ডান ও বাম অর্ধাংশে ভাগ করা যায় তাকে মধ্যরেখীয় তল বলে। সম্মুখ তল, যে তল দিয়ে লম্বালম্বী অক্ষ বরাবর দেহকে পৃষ্ঠীয়, অক্ষীয় এই 2 অংশে ভাগ করা যায় তাকে সম্মুখ তল বলে। অনুপ্রস্থ তল, যে তল দিয়ে দেহের মধ্যরেখীয় তলের সমকোণ বরাবর দেহকে সম্মুখ, পশ্চাৎ অর্ধাংশে ভাগ করা তাকে অনুপ্রস্থ তল বলে। এরপরে সিলোম। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোড্রাম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোড্রামের কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে সিলোম বলে। এই সংজ্ঞা অনুযায়ী দেহাভ্যন্তরের সব গহ্বরই সিলোম নয়, বরঞ্চ সিলোম ছাড়াও বিভিন্ন ধরনের গহ্বর দেহে অভ্যন্তরে অবস্থিত। সিলোমের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে একে 3 স্তরী প্রাণী নিম্নোক্ত শ্রেণীর গোষ্ঠী করা হয়। 1. অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। এ ধরনের ভ্রূণীয় দেহে কখনো সিলোম থাকে না, কেননা এদের ভ্রূণীয় বিকাশের সময় প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী স্থান ফাঁকা, অর্থাৎ ব্লাস্টোসিল, মেসোড্রাম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। অর্থাৎ ব্লাস্টোসিল, মেসোড্রাম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। প্লাটিহেলমিনথেস, ন্যামিরেটিয়া প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা অ্যাসিলোমেট বা সিলোমবিহীন, সিউডোসিলামেট বা অপকৃত সিলামেট। যে সকল প্রাণী সিলোমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্তর ফাঁকা স্থানটিকে ব্লাস্টোসিল ঘিরে কখনো কখনো মেসোড্রাম কোষস্তর অবস্থান করে, কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিল সম্পূর্ণ বেষ্টন করে না। নেমাটোডা, রোটিফেরা, কিনরয়েডকা প্রভৃতি পর্বভুক্ত প্রাণী সিউডোসিলোমেট, ইউসিলোমেট বা প্রকৃতশীলম প্রাণী। এগুলো প্রকৃতশীলম প্রাণী কারণ ভ্রূণীয় মেসোড্রাম অভ্যন্তরে থেকে গহ্বর রূপে সিলোম উদ্ভূত হয় এবং চাপা মেসোড্রাম এপিথেলিয়াম কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। ইউসিলোমেট অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয়। মলাস্কা, অ্যালেনিলা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কার্ডাটা পর্বের প্রাণীরা ইউসিলোমেট। ভ্রূণীয় বিকাশের সময় সিলোম সৃষ্টির প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতশীলম প্রাণীদেরকে দুভাগে ভাগ করা হয়। 1. সাইজোসিলোমেট।
যে সকল নন কর্ডেড প্রাণী সিলম ভ্রূণীয় মেসোডার্মের টিস্যুর বিদীর্ণ হয়ে সৃষ্টি হয় তাদেরকে সাইজোসিলোমেন্ট বলে। উদাহরণ অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা ও মোলাস্কা পর্বের প্রাণীদের সিলম রক্ত দিয়ে পূর্ণ থাকে বলে এ ধরনের সিলমকে হিমোসিল বলে। অ্যান্টেরোসিলোমেট, এ ধরনের প্রাণীদের সিলম ভ্রূণীয় আর্কেন্টেরন প্রাচীর সৃষ্ট মেসোডার্ম থলি থেকে উৎপন্ন হয়। উদাহরণ একাইনোডার্মাটা ও কার্ডাটা প্রভুক্ত প্রাণী। সিলমের গুরুত্ব। সিলম দেহ প্রাচীরের ভিতরে প্রাণীর বিভিন্ন অঙ্গে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে ও নড়াচড়ায় সাহায্য করে। সিলম দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে বর্জ্য পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাসের পরিবহনে সহায়তা করে। সিলম প্রাণীদেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। নরম দেহ বিশিষ্ট প্রাণীতে অ্যানেলিড তরলপূর্ণ সিলম চলনের সময় হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। 3. সংবহন তন্ত্র, ভ্যাসকিউলার সিস্টেম। অনুন্নত প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম হল পানি। পরিফের বা প্রভুক্ত প্রাণীদের দেহে নালীতন্ত্র, ক্যানাল সিস্টেম ও একাইনোডার্মাটা প্রাণীদের পানিতন্ত্র, ওয়াটার ভ্যাসকিউলার সিস্টেম দেখা যায়। উন্নত প্রাণীদের সংবহন প্রধান মাধ্যম রক্ত। এই রক্ত প্রাচীর বেষ্টন নালীর প্রধান প্রাচীরবিহীন নালী বা সাইনাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই সংবহনতন্ত্র রক্ত সব সময় নালীর ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং কখনো টিস্যু সংস্পর্শে আসে না, তাকে বদ্ধ রক্ত সংবহন, ক্লোজ সার্কুলার সিস্টেম বলে। অ্যানেলিডা, কার্ডাটা প্রাণীদের এ ধরনের সংবহন দেখা যায়। অপরদিকে আর্থ্রোপোডা, মোলাস্কা প্রাণীদের সংবহন রক্ত নালিকাবদ্ধ না থেকে সাইনাসের দেহে ছড়িয়ে পড়ে এবং টিস্যুর কোষে প্রত্যক্ষ সংস্পর্শে আসে। এ ধরনের সংবহন তন্ত্রকে বলে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, ওপেন সার্কুলেটরি সিস্টেম।